নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর 12 ঘর এক উঠোন। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাবো উপন্যাসের 3য় পর্ব। ঝগড়াঝাটি কতক্ষণের জন্য বন্ধ হলেও বাড়ির কলগুঞ্জন থামে না। একটু কান পাতলে শোনা যায় ঘরে ঘরে রান্নাবান্নার, খাওয়া দাওয়ার শব্দ এবং নানান রকমের গন্ধ ভেসে বেড়াচ্ছে। শেখর ডাক্তারের ঘরে ইলিশ মাছ ভাজা হচ্ছে, তার গন্ধ। বিধু মাস্টারের ঘরে এবেলা কাছিমের মাংস রান্না হচ্ছে, তার গন্ধ। হিবুর বাবা রমেশ রায় ফেরার পথে বেলেগাটা পুলের ধার থেকে সস্তায় 2টো কুমড়ো কিনে এনেছেন। রুটি দিয়ে খাবে বলে মল্লিকা ঘটা করে সেগুলি ভাজছে। কিরণের ওপর, তার চেয়েও বোধ করি রুচির ওপর রেগে জোরে জোরে খুন্তি নাড়ছে। কমলা এবেলা কয়লা ধরায়নি, স্টোভ জেলে পরোটা ভাজছে। স্টোভের ভসভস শব্দ এবং পরোটা বাজার ঘিয়ের গন্ধ সারা বাড়ি ছড়িয়ে পড়েছে। ডালদা কি অন্য ভেজাল ঘি না, খাঁটি গাওয়া ঘি। এই ঘি কমলা কোথায় পায় তা নিয়ে কারো কারো ঘরে আলোচনা হচ্ছে। প্রীতির মার ঘরে এবেলা বিশেষ কিছু হয়নি, বেগুন ভাজা আর বিউলি ডাল। বিউলি ডাল সিদ্ধ হতে আরম্ভ করলে তার গন্ধটাও কম যায় না। প্রীতির মার ডাল ভেজে নেয় বলে গন্ধটা আরো বেশি কড়া হয়। বিমল হালদারের ঘরে রান্না হচ্ছে নতুন মূলো ও চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। মাছটা নরম। ফেরার পথে বৈঠকখানার বাজার থেকে সে একটু সস্তা দরে কিনে এনেছিল। পচা চিংড়ি মাছের গন্ধ বাড়ির অন্য সব গন্ধকে টেক্কা দিয়েছে এবং চিংড়ি চচ্চড়ি দিয়ে ভাত মেখে খেতে খেতে চড়া গলায় সে হিরণকে বলছিল, ওয়ান্ডারফুল রান্না হয়েছে তোমার, মাছটা একেবারে ফ্রেশ ছিল। শুনে পাশের ঘর থেকে অমল বিছানায় শুয়ে দীর্ঘশ্বাস ফেলেছে। অবশ্য অভুক্ত চাকলাদার দম্পতিকে শোনাতে বিমল তার স্ত্রীর রান্নার প্রশংসা করছিল না, তার লক্ষ্য ছিল বলাইয়ের ঘর। তেমনি শেখর ডাক্তার ইলিশ মাছ খেতে খেতে মাছ ও রান্নার প্রচুর প্রশংসা করছিল গলা বড় করে। বিধু মাস্টারের ছেলেমেয়েরা ঘরে মাংস পাক হচ্ছিল বলে আহ্লাদে প্রচণ্ড চিৎকার ও দাপাদাপি শুরু করেছিল। আর শব্দ হচ্ছিল পাঁচু ভাদুরীর ঘরে। সন্ধ্যার পর খালপাড়ের সুরিখানায় পুরো 2 পাইট সাবার করে এইমাত্র ভাদুরী ঘরে ফিরে হই হল্লা আরম্ভ করেছে। বউকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। কাউকে বাজারে পাঠিয়ে ইলিশ মাছ কি মাংস আনিয়ে রান্না করে রাখতে ক্ষতি কি ছিল ছোট লোকের মেয়ের? ঘরে কি পয়সা ছিল না, না পাঁচুর পয়সার কিছু অভাব আছে? মদ খেয়ে এসে সে শুধু ডাল দিয়ে ভাত খাবে কেন? এই ছিল তার বক্তব্য। শব্দ ও কোনো রকম গন্ধ ছিল না বলাইয়ের ঘরে, অমলের ঘরে। রুচির রান্না ও খাওয়া সকাল সকাল সারা হয়েছে বলে সে ঘরও নীরব ছিল। আর নীরব ছিল রুচির পাশের ঘর। 11 নম্বর ঘরে কেউ তখন উঁকি দিলে দেখতে পেত কে গুপ্ত তখনও ঘরে ফেরেনি। স্ত্রী সুপ্রভা একটা সুজনি মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে আছে। ঘরের একপাশে একটা ডিটজ লণ্ঠন জ্বলছে। আলোটা যতটা সম্ভব কমিয়ে রাখা হয়েছে। আর সেই স্বল্প আলোয় বসে 15-16 বছর বয়সের একটি ছেলে কাগজ জ্বালিয়ে অ্যালুমিনিয়ামের কেটলিতে করে জল গরম করছে। কে গুপ্তর বড় ছেলে, নাম রুনু। মাথার চুল বড় হয়ে কপালে ঘাড়ে এসে পড়েছে, যেন কতকাল চুল কাটা হয়নি। গায়ে একটা ছেঁড়া মতন হাওয়াই শার্ট, হাফ প্যান্ট পরনে। কাগজের ধোঁয়ায় ঘরের ভিতর অন্ধকার হয়ে আছে, যেন কাগজটা ভিজা বলে ভালো জ্বলছে না। একবার নিভে যেতে হ্যারিকেনের চিমনি তুলে 1 টুকরো কাগজ জেলে রুনু ফের জল গরম করছে। কেটলির ঢাকনা তুলে একবার আঙুল ডুবিয়ে দেখছে জল কতটা গরম হলো। কিন্তু যথেষ্ট গরম হয়নি বলে মুখে মৃদু বিরক্তিসূচক শব্দ করে আবার কেটলির ঢাকনা বন্ধ করে দিয়ে রুনু কাগজ জ্বালছে। বাড়িতে এক সন্ধ্যার মধ্যে 3-4টে ঝগড়া হয়ে গেল, কিন্তু সুপ্রভা একবারও উঠে বাইরে যায়নি।
কারা ঝগড়া করছে, কি নিয়ে কলহ, সেসব জানবার কি দেখবার এতটুকু আগ্রহ নেই তার। সেই বিকেল থেকে সুপ্রভাত চায়ের তেষ্টা পেয়েছে। ঘরে চা, চিনি কি জল গরম করবার কাঠ ঘুঁটে কিছুই ছিল না। চা খাবে না ঠিক করেছিল সুপ্রভা, কিন্তু শেষ পর্যন্ত তৃষ্ণা দমন করতে না পেরে মেয়ে বেবিকে পাঠিয়েছিল বনমালীর দোকানের ধারে চা চিনি আনতে। দোকানের সামনে বাবাকে বসে থাকতে দেখে বেবি সাহস পায়নি সেখান থেকে কিছু ধারে আনতে। বেবি ফিরে এসেছিল। সুপ্রভা তাকে আবার পাঠিয়েছে মোড়ে ক্ষিতীশের চায়ের দোকানে। ক্ষিতীশ এই বাড়ির রমেশ রায়ের ভাই। ছোটখাটো একটা দোকান খুলেছে। সেখানে খুচরো চা চিনি বিক্রি হয় না, তৈরি চা বিক্রি হয়, কিন্তু দোকান বেশি রাত অবধি খোলা থাকে না। সন্ধ্যা সন্ধি উনুন নিভিয়ে দেওয়া হয়। বেবি একটা কাচের গ্লাস নিয়ে গেছে, যদি পায় তৈরি চা নিয়ে আসবে, নয়তো ক্ষিতীশের দোকান থেকে চেয়ে এমনি একটু চা ও চিনি আনবে। যদি তৈরি চা এসে যায় তবে রুনুর গরম জলের দরকার পড়বে না, কিন্তু রুনু বলছে তবু সে খানিকটা গরম জল করে রাখবে। সুপ্রভাত যতটা চায়ের দরকার গ্লাসে রেখে বাকি যেটুকু থাকবে তাই গরম জলের সঙ্গে মিশিয়ে রুনু সেটাকে পরিমাণে বাড়িয়ে একটু চা খাবে। ঠান্ডা পড়েছে, তারও আর চা খেতে ইচ্ছে হচ্ছে। বস্তুত পার্ক স্ট্রিটের বাড়িতে থাকতে সুপ্রভা, রুনু, বেবি সকলেই দুবেলা চা খেত। এখানে এসে সেসব বন্ধ হয়ে গেছে। কেবল গুপ্ত সাহেব সকালে 1 কাপ চা খান, বিকেলে আর তাঁর চায়ের দরকার হয় না। বিকেল 5টার পর থেকে কিসের তৃষ্ণায় তিনি ছটফট করেন বেবি রুনুও টের পায়, সুপ্রভা তো বটেই। রুনু কেটলির জল পরীক্ষা করতে আর একবার ঢাকনা তুলল। কাগজ জ্বালাতে আবার হ্যারিকেনের চিমনি খুলল। অত্যধিক নাড়াচাড়ার দরুন আলোর শিখাটা কাঁপছে। সেই সঙ্গে উল্টো দিকে টিনের বেড়ায় রুনুর চুল বোঝাই প্রকাণ্ড মাথার ছায়াটা নাচছে। ঘরে টেবিল, চেয়ার, আনলা, খাট ইত্যাদি কিছুই নেই। এ বাড়িতে রমেশ রায় ও শেখর ডাক্তার, আর হ্যাঁ, কমলার ঘর ছাড়া অন্য কোনো ঘরে কাঠের জিনিস নেই। সুপ্রভা মেঝের ওপর একটা রাগ বিছিয়ে শুয়ে আছে। তার শিয়রের দিকে একটা কেরোসিন কাঠের বাক্স, বাক্সের ওপর কয়েকটা খালি টিন সাজানো। এককালে এই পরিবারে হরলিক্স, ওভালটিন, বাটার, জ্যাম, জেলি প্রচুর আসত। টিনগুলো তার নিদর্শন। শূন্য টিনগুলো যে পার্ক স্ট্রিটের বাসা থেকে বিনা কারণে বয়ে আনা হয়েছে তাও নয়। দামি বয়ম ও অন্যান্য পাত্র বিক্রি করে দেওয়ার পর সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস রাখবার জন্য এখন এগুলো ব্যবহৃত হচ্ছে। কে গুপ্তর রূপোর বাটি, গ্লাস, চামচ তো বটেই, বেশিরভাগ কাঁসার বাসনকোসনই বিক্রি করা হয়েছে। এখন একসঙ্গে রুনু, বেবি এবং গুপ্ত সাহেব যদি ভাত খেতে বসেন তবে থালা গ্লাসে কুলোয় না, আগে পরে খেতে হয়। আগে তারা চেয়ার টেবিলে বসে খেয়েছে। টেবিলে গোল হয়ে সুপ্রভা বসত, গুপ্ত সাহেব বসতেন, রুনু বসত, বেবি বসত। সকালবেলা অফিসের তাড়া থাকত বলে বেশিরভাগ রাত্রেই গুপ্ত সাহেব সকলকে নিয়ে একসঙ্গে বসে গল্প করতে করতে খেয়েছেন। সুপ্রভা নিজের হাতে বেবি ও রুনুকে কাঁটা চামচ ব্যবহার করতে শিখিয়েছিল। কাঁটা চামচ দূরে থাক, ঘরে এখন একটা সাধারণ চায়ের চামচও নেই। বেবিকে এখন চা করতে হলে ভয়ানক অসুবিধায় পড়তে হয়। কখনো খুন্তির ডাঁটা, কখনো বা গরম চায় আঙুল ডুবিয়ে বাটির দুধ চিনি মেশাতে হয়। ঘরের কাজকর্ম বেশিরভাগ এখন বেবিই করে, মাঝে মাঝে রুনু সাহায্য করে। সুপ্রভা এসব করেও না, দেখেও না। তাছাড়া বেলায় বেলায় ভারী কিছু যে রান্না হয় তাও না। ভাতে ভাত ফোটানো, কি ডাল সেদ্ধ করা বা রুটি করা, এসবের জন্য সুপ্রভা আর উনুন ধারে যায় না। অধিকাংশ সময় সুপ্রভার শুয়ে কাটে। তাছাড়া কে গুপ্তর অফিসে যাওয়ার তাড়া নেই বলে এখন যত খুশি বেলায় রান্না চাপানো হয়, তাতে অসুবিধে হয় না। আর প্রত্যহ নিয়মিত রন্ধনোপযোগী খাদ্য সম্ভার ঘরে না থাকলে কাজকর্মের যে বিশৃঙ্খলা দেখা দেয়, এই সংসারেও সেটি বেশ ভালোভাবে দেখা দিয়েছে। কদিন দেখা যায় হাঁড়িতে জল ফুটছে, টাকার অভাবে রেশন আনা হয়নি। রুনু গেছে ধারে কোথাও চাল আনতে। বেবি বনমালীর দোকানের সামনে ঘুরঘুর করছে, কখন কে গুপ্ত সামনের বেঞ্চিটা থেকে উঠে যাবে
আর ও গিয়ে বনমালীকে এটা ওটা ধার দিতে পারে কিনা জিজ্ঞাসা করবে। এমন নয় যে কে গুপ্ত উঠে গেলে বনমালী বেবিকে বেশি ধার দেবে, ইচ্ছে না থাকলে দেবেই না, এবং অধিকাংশ সময় বেবিকে বিফল মনোরথ হয়ে ঘরে ফিরতে হয়। তবু এমনি, বিশেষ করে এ বাড়ি আসার পর থেকে বাবার সামনে যেতেই যেন বেবির লজ্জা করে, যেন সে হঠাৎ বড় হয়ে গেছে। গুপ্ত সাহেব অধিকাংশ সময় বাড়িতে থাকেন না বলে বেবি স্বস্তি বোধ করে। রুনুর মনের অবস্থাও অনেকটা তাই। আশ্চর্য, সুপ্রভারও মেজাজ ভালো থাকে স্বামী বাড়ি না থাকলে। বেকার পুরুষ সংসারে কত যে অবাঞ্ছিত, কে গুপ্ত তার প্রকৃষ্ট দৃষ্টান্ত। মদ খাওয়ার জন্যে নয়, পাঁচু ভাদুরীও মদ খায়, কিন্তু গালিগালাজ না করলে ভাদুরীর বউ ভাদুরী যতক্ষণ বাড়িতে থাকে খুশিবাসি থাকে। এবার রুনুর কেটলির জল ফুটতে আরম্ভ করে। সুপ্রভা একটা হাই তুলল। রুনু একবার উঠে বারান্দায় উঁকি দেয়। বেবি এলো? সুপ্রভা প্রশ্ন করল। না। চৌকাঠ থেকে ফিরে এসে রুনু বলল, ওটা ভয়ানক আড্ডাবাজ হয়ে গেছে মা, যেখানে যায় এমন গল্প জমিয়ে বসে। সুপ্রভা নীরব। রুনু বলল, ক্ষিতীশ এই বাড়ির লোক, জানাশোনা, তার সঙ্গে গল্প করুক, ক্ষতি নেই। সেদিন আমি দেখলাম সে কোথায় রাসমণির বাজারের পালেদের মুদির দোকানে বসে আড্ডা মারছে। মদন পালের ছেলে মোহনটার সঙ্গে দিব্যি গল্প জুড়ে দিয়েছে। সুপ্রভা তথাপি নীরব। রুনু অনেকটা নিজের মনে বলতে লাগল, এসব জায়গা ভালো না। মদন পালের ছেলে মোহনটা এই বয়সেই বিয়ে করে ফেলেছে। ওদের কি, দেদার পয়সা, লেখাপড়া করারও দরকার নেই। ক্লাস 4 অবধি বোধ করি পড়েনি। হাতে 3-3টে আংটি। আমার চেয়ে 1 বছরের বেশি বড় হবে কি? বিয়ে করে ফেলল। সিগারেট তো মুখে লেগেই আছে। সেদিন মোহনকে দেখলাম বাজারে একটা গলির মধ্যে ঢুকতে। গলিটা খারাপ, আমি টের পেয়েছি। আহ, কি বকর বকর আরম্ভ করলি রুনু? সুপ্রভা হঠাৎ ধমক দিয়ে উঠল। রুনু চুপ করল। বারান্দায় কার পায়ের শব্দ। সুপ্রভা ও রুনু দুজনেই চকিতে কান খাড়া করে ধরে। শব্দ মিলিয়ে যায়। ঘাড় ফিরিয়ে মার দিকে তাকিয়ে রুনু আস্তে আস্তে বলে, না, আমি বলেছিলাম বেবিটা যেখানে যার তার দোকানে যাচ্ছে কেন? ওর কি? বাধা দিয়ে বিরক্ত কণ্ঠে সুপ্রভা বলল, ওর দোষ কি? বনমালিয়ার ধারে কত জিনিস দেবে। সেদিন মদন পালের দোকান থেকে বেবি ধারে সর্ষের তেল নিয়ে এলো। তোরা বসে বসে খাবি, একটা পয়সা আয় নেই। ধার কর্য করতে বেবিকে এখন যেখানে সেখানে যেতে হচ্ছে। আমি করব কি? রুনু চুপ করে রইল। 2nd ক্লাসে উঠে ওর পড়া বন্ধ হয়ে গেছে। রুনু একটু অবাকই হলো মার কথা শুনে। এখানে এসে অবধি দুঃখ করছিল সুপ্রভা ছেলে মেয়ে দুটোর আর লেখাপড়া হলো না বলে। আজ হঠাৎ রুনুর কিছু করা না করার কথায় সে ভীষণ চমকে উঠল। চমকে মার মুখের দিকে তাকিয়ে ফের কালি পড়া লণ্ঠনটার দিকে স্থির নিবিষ্ট চোখে চেয়ে রইল। ভাবল, কেবল কি বাবা কিছু করছে না বলে মার মনে দুঃখ, সংসারে অনটন? রুনু এখনই চাকরি বাকরিতে ঢুকে পড়ুক, মার এই ইচ্ছে? মা! মুখ তুলে রুনু আস্তে ডাকল, কিন্তু সুপ্রভা সাড়া দিলেন না। রুনু টের পেল মা নিঃশব্দে কাঁদছে। মা অনেক সময় মুখ ভার করে থাকে, মন খারাপ করে থাকে, কিন্তু কাঁদতে সে এই প্রথম দেখল না, ঠিক টের পেল। স্তব্ধ বিমূঢ় হয়ে কিশোর ভাবতে লাগলো, তবে তো আর বসে থাকা ঠিক না, যা হোক একটা কিছু চাকরি বাকরি করে। কে? আমি। বলতে বলতে বেবি এসে ঘরে ঢুকল। হাতে কাচের গ্লাসে ভর্তি চা। গ্লাস গরম বলে বেবি ফ্রকের তলার দিকটা গুটিয়ে গ্লাসের নিচের দিকে সেটা ধরে এনেছে। অনেক চা নিয়ে এলি? চোখ বড় করে রুনু বেবির মুখের দিকে তাকায়। বিষণ্ণতা কেটে গিয়ে তার মুখের চেহারা একটু হাসি খুশি হয়ে উঠেছে। বেবি শব্দ করল না। গ্লাসটা মেঝের ওপর নামিয়ে রেখে কোঁচকানো ফ্রকটা টেনে টুনে ঠিক করতে লাগলো। রুনুর ঠিক 1 বছরের ছোট বেবি, তাছাড়া বেশ বাড়ন্ত গড়ন। দেহের অনুপাতে ফ্রকটা ছোট ছোট ঠেকছে, যেন আঁটো জামা না পরে
কাপড় পরলেই ওকে মানায়। এত বড় মেয়ে বেবির ফ্রক পরা নিয়ে এ বাড়িতে বেশ কথাবার্তা হয়ে গেছে। বিধু মাস্টারের স্ত্রী তো সেদিন সুপ্রভার মুখের ওপর বলল, মেয়ের শরীরের গড়ন ফ্রকে আর লুকোনো যাচ্ছে না দিদি, এই বেলা শাড়ি টাড়ি পরতে দিন। সুপ্রভা কোনো কথা বলেনি। বেবি এখন শাড়ি পরতে আরম্ভ করবে, এতকাল তার চিন্তাই ছিল না। ফ্রক পরে বেবি স্কুলে গেছে, বাড়িতেও ফ্রক পরেছে। সুপ্রভা বেবিকে লোরেটোতে ভর্তি করে দিয়েছিল। কেবল লোরেটোর ছাত্রী বলে নয়, পার্ক স্ট্রিটে যতদিন কাটিয়ে এসেছে, বেবি কি তার চেয়ে বড় বাড়ন্ত শরীরের মেয়েদের কোনোদিন শাড়ি পরতে দেখেছে বলে সুপ্রভার মনে পড়ে না। কিন্তু এটা পার্ক স্ট্রিট নয়, এটা কুলিয়া ট্যাংরা। কিন্তু মাস্টারের বউ গম্ভীর গলায় বলছিল, তাছাড়া বস্তি বাড়ি, 5 রকমের লোকের বাস দিদি, মেয়ে ছেলেকে একটু রেখে ঢেকে চলতে শিখতে দেওয়া ভালো। হয়তো অন্য সময় হলে, অর্থাৎ আগের অবস্থা থাকলে, সেদিনই রাগ করে সুপ্রভা নিজে দোকানে গিয়ে মেয়ের জন্য 3 জোড়া শাড়ি কিনে আনত। বিধু মাস্টারের বইয়ের মুখ যাতে একেবারে বন্ধ হয়ে যায়, কিন্তু সে অবস্থা তো নেই। আঁটো ফ্রকটার বদলে একটু বড় ঢিলেঢালা করে আর একটা জামা বেবিকে তৈরি করে দেওয়ার সঙ্গতি আজ সুপ্রভার নেই। নিজের অক্ষমতা এবং 5 জনের কথা ইত্যাদির দরুন সুপ্রভার সকল রাগ গিয়ে পড়ে মেয়ের ওপর। যেন বেবিকে দেখলেই সুপ্রভা বিরক্ত হয়ে ওঠে আর তার বুকের ভিতর টনটন করতে থাকে। এই কমাসে বেবি যেন বেশি বড় হয়ে গেছে। নিজের জন্য একটুখানি একটা কাপে ঢেলে গ্লাসের বাকি চা সুপ্রভা ছেলেকে দিয়ে দেয়। তুই একটু খাবি বেবি? রুনু বোনকে প্রশ্ন করে। না, আমি ক্ষিতিশদার দোকান থেকে খেয়ে এসেছি। বেবি রুনুর দিকে না তাকিয়ে মার দিকে তাকায়। পয়সার কথা কিছু বলল ক্ষিতীশ? না তো। একটা ঢোক গিলল বেবি, বরং বলল, তোরা বাড়ির লোক, যখন ইচ্ছে চা নিয়ে যাস, খেয়ে যাস, পয়সার দরকার হলে আমি গিয়ে মাসিমাকে বলবো। সুপ্রভা আর কিছু বলল না, ছোট একটা নিঃশ্বাস ফেলে চা খেতে লাগলো। তোর কথা জিজ্ঞেস করেছিল ক্ষিতীশদা। বেবি ভাইয়ের দিকে তাকায়। সবাই আমার দোকানে আসে, তোমার ভাইকে একদিন দেখলাম না। মুখের চাটুকু গিলে রুনু জিহবায় একটা শব্দ করল। কুলিয়া ট্যাংরা রেস্টুরেন্ট, কত বড় দোকান ক্ষিতীশদার। এসব দোকানে গিয়ে জানো মা, চা খেতে আমার এমন গা ঘিনঘিন করে। তা করা স্বাভাবিক, শহরের বড় বড় রেস্টুরেন্ট দেখেছে ছেলেমেয়েরা। অবশ্য রুনু বা বেবিকে সুপ্রভা কোনোদিন একলা কোনো খাবারের বা চায়ের দোকানে পাঠায়নি। সবাই একসঙ্গে বেড়াতে বেরিয়েছে কি সিনেমা দেখতে গেছে। ফেরার পথে গুপ্ত সাহেব ছেলে মেয়ে এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে বড় বড় রেস্টুরেন্টে বসে খেতেন। চা খাওয়া শেষ হতে সুপ্রভা বাটিটা হাত থেকে নামিয়ে রাখল। তুই বসে বসে সেখানে চা খেলি, তাই এত রাত হলো? রুনু বেবির চোখের দিকে তাকায়। চাটা নয়। কপালের চুলগুলো হাত দিয়ে পেছনের দিকে ঠেলে দেয় বেবি। 1 কাপ শুধু চা আর একটা বিস্কুট। এখানকার বিস্কুট ভালো না। রুনু আর একটা কি প্রশ্ন করত, থেমে গেল। বাইরের বারান্দায় গুপ্তর গলার শব্দ শোনা গেল। ঢেকুর তুলছে। চা খেতে সুপ্রভা উঠে বসেছিল, তাড়াতাড়ি শুয়ে পড়ল। রুনু মাথা গুজে পোড়া কাগজের টুকরোগুলো পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ল। যেন হাতের কাছে হঠাৎ কোনো কাজ না পেয়ে বেবি বিমুড়ো ভীত চোখে দরজার দিকে তাকায়। কিন্তু বাবা তখনই ঘরে ঢোকে না, যেন বারান্দার ছেঁড়া মোড়াটার ওপর বসে। অন্ধকারে ছেঁড়া মোড়ার ওপর বসে কে গুপ্ত হপকিন্স আওড়াচ্ছিল, গিভ বিউটি ব্যাক, বিউটি বিউটি বিউটি। অন্য ঘরের বাসিন্দারা তখনও ঘুমোয়নি। গড়গড়া টানতে টানতে শেখর ডাক্তার নিম্নকণ্ঠে স্ত্রীকে বলল, সাহেব আজ পুরো একটা পাইট ঢেলে এসেছে, মেজাজ খুলেছে, কবিতা আওড়াচ্ছে, শোনো। বিধু মাস্টারের বউ স্বামীকে বলছিল, পয়সা নেই, হাঁড়ি চড়ে না ঘরে, কিন্তু মিনসের গলা কোনোদিন শুকনো থাকে না। আজ আবার কোথা থেকে খেয়ে এলো? এরা হলো উদ্যোগী লোক। বিধু মাস্টার চাপা গলায় হেসে স্ত্রীর কথার জবাব দেয়। বনমালীর দোকান থেকে উঠে একলা খালের দিকে যাচ্ছিল তখন দেখলাম।
শেষ অবধি কোনো মক্কেল জুটিয়েছে আর কি। হাইলি এডুকেটেড, তাছাড়া ভালো ঘরের ছেলে। চাপা মৃদু গলায় শিবনাথ রুচিকে বলছিল। এই হলো ফার্স্ট্রেশন। করবার ইচ্ছে ছিল, ক্ষমতা ছিল, কিন্তু কিছুই হলো না। শেষ পর্যন্ত সব আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হলো। তাই না ওর এ অবস্থা? তোমার তো চাকরি নেই, গুপ্ত সাহেবের মতো বেকার হলে মনের দুঃখে মদ ধরবে নাকি? রুচি ঠাট্টার সুর। পাশাপাশি ঘরে রয়েছ, ছোঁয়াচ লাগতে কতক্ষণ? পাগল। শিবনাথ পাশ ফিরে শোয়। মদ খাওয়ার লোক অন্যরকম, তাদের জাতি আলাদা। রুচি আবার কি বলতে যাচ্ছিল, থেমে গেল। 10 নম্বর ঘরে পুরুষের গলা। 100 দিন বলেছি তোমায়, বদমাইশটা যখন বারান্দায় বসে থাকে রাত্রে, তুমি বাইরে যাবে না। আমি কি জানতুম বেবির বাবা অন্ধকারে ওখানে বসে আছে? স্বামীর কাছে ধমক খেয়ে ফুঁপিয়ে কাঁদছিল কিরণ। আমি তো রোজ বলি তোমাকে বাড়ি ছেড়ে দাও। যখন ছাড়বার ঠিকই ছাড়ব, কিন্তু তোমার চলাফেরা সংশোধন করো। বইয়ের ওপর ভয়ানক চটে গেছে অমল। রাগে অন্ধকার ঘরে তর্জন গর্জন করছে। 100 দিন বলেছি, রাত্রে বাইরে গিয়ে কাজ নেই, জায়গা ভালো না। একটা অতিরিক্ত হাঁড়ি পর্যন্ত কিনে আনলাম সেদিন, কিন্তু কথা মোটেই কানে ঢোকে না তোমার, কেমন? যেন কিরণ আর কিছু বলছে না, তার কান্নার ফোঁপানি শুধু শোনা যায়। 3 নম্বর ঘরে স্ত্রীলোকের হাসির শব্দ শোনা গেল। বিধু মাস্টারের স্ত্রী লক্ষ্মীমণির গলা। তা যত অনুচ্চ স্বরে কথা বলুক, লক্ষ্মীমণির প্রত্যেকটি বচন বস্তির সব ঘরের বাসিন্দাই পরিষ্কার শুনতে পেল। খেতে দিতে পারিস না, পরনের কাপড় নেই, বউয়ের শাসনের বহর দেখো। পুরুষকেও বারান্দায় উঠোনে থাকলে বউকে রাত্রে পায়খানায় প্রস্রাবখানায় যেতে দিতে আপত্তি। ফুটুনি কত! ছোকরার খুঁতখুঁতে মন। এসব লোকের উচিত পরিবার নিয়ে আলাদা ফ্ল্যাট বাড়ি ভাড়া করে থাকা। লক্ষ্মীমণির স্বামী বিধু মাস্টারের উপদেশাত্মক মন্তব্য শোনা যায়। ফ্ল্যাট বাড়ি। আর এক ঘরে বিকৃত স্বরে কে মন্তব্য করে, ছাল নাই, কুকুরের বাঘা নাম। হপ্তার রেশন আসে না, ঘর ভাড়া আটকে গেছে, সে লোক কিনা আলাদা বাড়ি আলাদা ঘরে গিয়ে থাকবে বউ নিয়ে, তবেই হয়েছে। রুচি বুঝতে পারল মন্তব্যটা রমেশ গিন্নির। একটু আগে আটা নিয়ে কিরণের সঙ্গে যিনি কোদল করে এসেছেন। কিন্তু এত সব মন্তব্য শোনা সত্ত্বেও রুচি অবাক হল অমল চুপ করে থাকেনি। অনর্গল সে বউকে শাসাচ্ছে। এমএ বিএ পাশ করিনি বলে কি বিউটি কথার মানে আমি বুঝি না? হ্যাঁ, তোমায় দেখলেই ওই শালা এসব বলে কেন আমায় বোঝাতে পারো? আরো 10টা মেয়ে ছেলে তো আছে এ বাড়ি, কই আর কারো বেলা তো এ শালাও সব বলে না? কি বলো, চুপ করে আছো কেন? এ প্রশ্নের সদুত্তর দিতে পারো তুমি? হ্যাঁ? স্ত্রীকণ্ঠ নীরব, কান্নার শব্দ আর শোনা যাচ্ছে না। এধারের বারান্দায় একলা অন্ধকারে বসে কে গুপ্ত তখনও অবিশ্রাম হপকিন্স আওড়াচ্ছে। বিউটি, মশার কামড়, রাত্রির হিম, এ ঘরের ও ঘরের কটূক্তি কিছুই তাকে নিবৃত্ত করছে না। সুপ্রভা সব দেখছে, শুনছে, কিন্তু কিছু বলছে না। দারিদ্র্যের প্রথম অবস্থায় হিম ও শিশিরের ফোঁটাকে সে ভয় করত, কিন্তু যখন দেখলে সমুদ্রে তার শয্যা বিছানো হয়েছে, তখন আর এসবে সে ভয় করে না। আগে স্বামীর যেটুকুন উচ্ছৃঙ্খলতা ছিল তা বাড়ির বাইরে থেকে যেত, বাড়িতে এলে সেটা আর প্রকাশ পেত না। এখন ঘর বাইর সমান করে ফেলেছে কে গুপ্ত। কেবল কি স্বামী? এত বড় মেয়ে বেবি ধারে 2 পয়সার নুন আনতে, একটু চা খেতে রাত দিন হন্যে কুকুরের মতো এখানে ওখানে ঘুরছে দেখে সুপ্রভা চুপ করে আছে, চোখ বুজে আছে। হাল ভেঙে গেলে নৌকো স্রোতের টানে ভেসে যায়, তলিয়ে যায়, এ তো জানা কথা। সুপ্রভা প্রতিবাদ করবে কার বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? পাখি সব করে রব রাতি পোহাইল নয়, শিশুদের কলরবে এখানে রাত্রি প্রভাত হয়। যে ঘরের শিশুরা পেট পুড়ে খেয়ে ঘুমিয়েছিল, সকালে উঠে আবার খাবে বলে তারা চিৎকার করতে থাকে। যে ঘরের শিশুরা রাত্রে অভুক্ত থেকেছিল, রাত ভোর হতে না হতে তারা তো কাঁদবেই। আর সেই কান্না থামাবার জন্য চলে কিল চর চোখ রাঙানি।
ঘরে ঘরে চিৎকার প্রবল এবং দীর্ঘস্থায়ী হয়। কিন্তু খেয়ে ঘুমোক কি না খেয়ে রাত কাটাক, সকালে চোখ মেলার সঙ্গে সঙ্গে যাতে বাচ্চারা খাওয়ার কথা ভুলে থাকে, তার একটা সুন্দর উপায় আবিষ্কার করেছে বিধু মাস্টারের স্ত্রী লক্ষ্মীমণি। হাজার রকমের ছড়া তার মুখস্থ। নটন নটন পায়রাগুলি ঝোঁটন বেঁধেছে। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম। গর্ধব সাইকেলে চড়ে বর্ধমান যায় ইত্যাদি হালকা ছড়া থেকে আরম্ভ করে আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, অথবা দেশ দেশ নন্দিত করি সান্দ্রিত তব ভেরি প্রভৃতি গুরুগম্ভীর গান। কবিতা লক্ষ্মীমণির ছেলেমেয়েরা সুন্দর গাইতে পারে, আবৃত্তি করতে পারে। লক্ষ্মীমণি আগে আগে বলে যায়, সন্তানেরা মাকে অনুসরণ করে। এমনকি যে শিশুটির কথা বলতে পারে না, সেটিও মার বুকের দুধ খাওয়া ভুলে গিয়ে ভাই বোনদের মতো আওড়ায় আর টিম টিম দিম দিম। তারপর একটু ফর্সা হতেই লক্ষ্মীমণি শয্যা ত্যাগ করে। বলতে কি, এ বাড়িতে সকলের আগে বিধু মাস্টারের স্ত্রী ঘরের দোর খুলে বেরিয়ে উঠোনে নামে। ততক্ষণে ঝাঁটা হাতে ম্যাথর এসে গেছে এবং উঠোনে কেউ জল দিক না দিক তার জন্য অপেক্ষা না করে দড়ি বালতি নিয়ে লক্ষ্মীমণি পাতকুয়ার দিকে ছুটে যায়। তারপর বালতি বালতি জল এনে উঠোনে নর্দমায় ঢালতে থাকে আর চড়া গলায় ম্যাথরকে হুকুম দেয়, এই জায়গা সাফ করো, ওখানে শ্যাওলা জমেছে, ভালো করে ঝাঁটা মারো। হলো না, ময়লা রয়ে গেছে ধারটায়। জল ঢালতে লক্ষ্মীমণির এতটুকু আলস্য নেই, বরং এ কাজে তার উৎসাহ বেশি। অথচ পালা করে সব ঘরের বৌঝির এক একদিন ম্যাথর এলে বাড়ির উঠোনে নর্দমায় জল ঢালার কথা। কাল রমেশ ঘেন্নির জল ঢালার পালা ছিল, কিন্তু আলস্যবশত হোক কি পায়ে একটু বাতের জোর হয়েছিল বলে হোক, তিনি বেলা না হওয়া তক শয্যা ছেড়ে ওঠেননি। তাই বলে উঠোন ধোয়ানো বাকি থাকেনি। লক্ষ্মীমণি বালতি বালতি জল ঢেলে সে কাজ করিয়েছে। আজ জল ঢালার পালা কমলার, কিন্তু কমলার ঘুম ভাঙছে না। ম্যাথর এসে ডাকাডাকি করতে লক্ষ্মীমণিরা শুয়ে থাকা হয় না। অর্ধেক উঠোন ধোয়ানো হয়ে যাবার পর দোর খুলে বেরিয়ে আসে কমলা, হাতে টুথব্রাশ, তোয়ালে সাবান। লক্ষ্মীমণি জল ঢালছে দেখে কমলার মুখখানা হাসিতে ভরে ওঠে। আহা, আমার উঠতে দেরি হয়ে গেল, দিদি আজও জল দিচ্ছেন। তাতে কি? সবগুলো দাঁত বার করে লক্ষ্মীমণি হাসে। আর একদিন ঢালবেন, আজই তো ঢালা শেষ হলো না, আজ না হয় আমি ধুইয়ে দিলাম। সত্যি দিদির এ কাজে আলস্য নেই। কমলা উঠোনে নেমে আসে। আজ সকালে আমার এখানে আপনার চা খাওয়ার নেমন্তন্ন রইল। আহা, একটুখানি জল ঢেলেছি কি না ঢেলেছি তো আবার। বেশ, নেমন্তন্ন করেছেন যখন সেটা রক্ষা করবই। আমার এত গুমন নেই, আমি সকলের ঘরে যাই, সবার সাথে মিশি। তা কি আমি জানি না? তা কি আর চোখে দেখছি না? কমলা মুখে দাঁতন গুজল। আমি এক্ষুনি মুখ ধুয়ে এসে স্টোভ ধরাচ্ছি, চট করে জলটা ঢেলে দিয়ে আপনিও মুখ হাত ধুয়ে আসুন। মতলববাজ, ভয়ানক ফাঁকিবাজ মেয়েটা। শিবনাথ রুচির দিকে তাকিয়ে নিচু গলায় হাসে। রুচি বলে, সংসারের নিয়মই তাই। কৌশলে মানুষ মানুষকে দিয়ে কাজ করিয়ে নেয়। এক কাপ চা খাওয়ার নেমন্তন্ন করল, তার মানে আর একদিন জল ঢালার পালা এলে আবার বেলা করে শয্যা ত্যাগ করবে। তারপরে উঠোন ধোয়ানো শেষ হলে দোর খুলে বেরিয়ে এসে হেসে বলবে, দিদি, আহা, এ কি করছেন? যাকগে, আপনার সকালের চাটা আমার এখানেই হবে। একটা চোখ বুজে শিবনাথ আরো জোরে মাথা নেড়ে নিঃশব্দে হাসে। যা বলেছ, তুমিও ওই করবে। বাবা, এত বড় উঠোনে বালতি বালতি জল ঢালতে হলে হয়েছে আর কি। তার চেয়ে যদি এক বাটি চা ঘুষ দিয়ে ডিউটিটা মাস্টারের বইয়ের ঘাড়ে চাপাতে পারো, মন্দ কি? রুচি কথা বলল না। স্বামীর প্রস্তাবটা সে অনুমোদন করতে পারছে না। মুখের এমন ভান করে দরজার ফাঁক দিয়ে লক্ষ্মীমণির জল ঢালা দেখতে লাগলো। শিবনাথ ঘাড় বাড়িয়ে রুচির কানের কাছে মুখ নিয়ে বলল, ছেলে মেয়ে হবে মহিলার। রুচি মুখ না সরিয়ে উত্তর করল, দেখতেই তো পাচ্ছ, 7-8 মাস এটা ওর, তার কম হবে না, কি বলো? রুচি শিবনাথের কথার জবাব দিল না।
শিবনাথ স্ত্রীর কানের কাছ থেকে মুখ না সরিয়ে গুজগুজ করে হাসল। সাংঘাতিক মেয়ে বাবা, এ সময়ও এত জল ঢালতে পারে। কি করবে, আর কেউ উঠোনে জল দেয় না দেখে ওকেই ঢালতে হচ্ছে। উপায় কি? উঠোন ধোয়ানো তো আর ফেলে রাখা যায় না। আহা, সে কথা হচ্ছে না। শিবনাথ অবশ্য হাসি বন্ধ করল না। বলছিলাম, এই অ্যাডভান্স স্টেজে এমন পরিশ্রম সবাই করতে পারে না। এত বড় উঠোনে জল ঢালা কি মুখের কথা? রুচি নীরব। বস্তির মেয়েরা এসব কাজ খুব পারে। পুঁই মূলোর ঘন্ট খেয়েও গায়ে কেমন জোর রাখে দেখো। রুচি চোখ বড় করে শিবনাথের দিকে ফিরে তাকালো। একটা বিস্ময়, একটা বেদনা সেই চোখে। কিন্তু তাছাড়াও আর একটা জিনিস ছিল রুচির তাকানোর মধ্যে, ভৎসনা। শিবনাথ সেটা ধরতে পারল কি? তখনও সে দাঁত বার করে হাসছে। অগত্যা চোখের ধার কমিয়ে রুচি বেশ একটু মোটা করে হাসল। ভালোই তো হলো, হাসতে হাসতে এখানে থেকে আমার গায়েও এমন জোর আসবে, এদের মতো শক্ত সমর্থ হয়ে উঠব। এবার শিবনাথ ফ্যালফ্যাল চোখে স্ত্রীর দিকে তাকালো। কিন্তু তাই বলে তুমি তো আর ছেলে মেয়ে পেটে ধরছ না। তুমি প্রমিস করে বসে আছো ওই একটিই যথেষ্ট, আর না। কাজেই তোমার এ অবস্থা হবার ভয় নেই। রুচি নীরব, স্থির চোখে বাইরের দিকে তাকিয়ে রইল। তাছাড়া এখানে এই বাড়িতে যে আমরা চিরকাল থাকতে এসেছি তাই বা তোমাকে কে বললে? বলছি তো, আমার একটা সুবিধে হলেই। লক্ষ্মীমণির স্বামীও 6 বছর ধরে চেষ্টা করছে এখান থেকে নড়তে, পারেনি। অতি সংক্ষেপে অত্যন্ত স্পষ্ট গলায় কথাটা বলে রুচি শয্যা ত্যাগ করল। মঞ্জুর ঘুম ভেঙেছে, কাঁদছে না ঠিক, চোখ ছলছল করছে। পাশের কোনো ঘরের উনুনের ধোঁয়া গলগল করে এ ঘরে এসে ঢুকে চোখ কানা করে দিচ্ছে। ধোঁয়ায় ওর চোখে জল এলো বুঝি। ডেন! মেয়ের মুখের দিকে তাকিয়ে হঠাৎ যেন অসহায় চাপা গলায় শিবনাথ গর্জন করে উঠল। এই নরকে বেশি দিন বাস করলে ডিবি না হয়ে যায়। যত শিগগির সম্ভব আমাদের এখানকার আস্তানা গুটোতে হবে। কিছু হবে না। রুচিও উনুনে আঁচ দেবার উদ্যোগ আয়োজন করছিল। থাকতে থাকতে সব সয়ে যাবে। এখানে 8-10টি শিশুর মতো মঞ্জুরও ধোঁয়াটোঁয়া সয়ে যাবে। রাগ করে রুচি কথাগুলো বলছে কিনা মঞ্জুকে কোলে নিয়ে হাত দিয়ে ওর চোখ মোছাতে মোছাতে শিবনাথ ভাবে। আর এ বাড়িতে নতুন ভাড়াটের সঙ্গে যেচে সকলের আগে আলাপ পরিচয় করে লক্ষ্মীমণি। কাল নিতান্তই পথে পরিচয় করে কমলা আগে ভাগে রুচির ঘরে ঢুকে জমিয়ে ফেলেছিল। কতকটা এই কারণে, আর সারাক্ষণ শিবনাথ রুচির গায়ে প্রায় লেগেছিল বলে লক্ষ্মীমণি ওধারে ঘেঁষেনি। না হলে পরিচয় করতে আলাপ জমাতে লক্ষ্মীমণি সকলের চেয়ে ওস্তাদ। দুপুরে খাওয়া দাওয়ার পর শিবনাথ একটু বেরিয়েছে কি লক্ষ্মীমণি ভিজা কাপড়ে রুচির ঘরে এসে ঢুকল। আমার সংসারে খাওয়া দাওয়া শুরু ও শেষ হতে সেই বেলা 3টে। বলে কিনা রাবণের ঝাঁক। আলাপের শুরুতেই বিধু মাস্টারের বউ হাসল। দিদির ছিমছাম সংসার দেখলে চোখ জুড়ায়। বিছানায় সবে একটু কাত হয়ে শুয়ে মঞ্জুকে ঘুম পাড়াতে পাড়াতে রুচি একটু ঘুমের চেষ্টা করছিল। কাল জিনিসপত্র টানা হ্যাচড়া, পথের কষ্ট, এখানে এসেই আবার নতুন করে সব গুছোনো সাজানোয় রুচি ক্লান্ত হয়ে পড়েছে। এরকম হবে ও জানে, তাই স্কুলে বাড়ি বদলের জন্য পুরো 2 দিনের ছুটি চেয়ে নিয়েছে। হেসে রুচির ঠোঁটের দিকে একটু তাকিয়ে লক্ষ্মীমণি বলল, দিদির পান খাওয়ার অভ্যেস নেই। না। সংক্ষেপে উত্তর করে বেশ সতর্ক চোখে রুচি 3 নম্বর ঘরের প্রতিবেশিনীকে দেখতে লাগল। গর্ভবতী স্ত্রী লোকের দিকে প্রথমটায় সব মেয়েই যেন কেমন সতর্ক ভয় তাকায়। কি দেখছেন? রুচির দেখা শেষ হয়ে গেছে এমন একটা সময় অনুমান করে লক্ষ্মীমণি খুব করে হাসল। হা গো দিদি, হাসিও পায়, দুঃখও লাগে, কিন্তু করব কি? বলে কিনা কর্তার ইচ্ছায় কর্ম, স্বামী মোদের ধর্ম। মেয়ে মানুষ রুচি, তাই ওই একটা প্রসঙ্গে অন্তরঙ্গতার নিবিড় হয়ে উঠেছে ভেবে তেমনি খুক খুক করে হাসতে হাসতে লক্ষ্মীমণি মাথাটা নুইয়ে উপবিষ্ট রুচির মাথার সমান্তরালে এনে ফিসফিস করে বলল, কি করে পারেন বোন? সত্যি আপনাদের দেখলে দেবতা মনে হয়, কিন্তু কি করব,
সংসারের তরি চালাবার হাল যার হাতে, সে যদি অবুঝ হয় তো আমি স্ত্রীলোক করব কি, করবার কে? আসে আসুক, বার্লি খেয়ে বাচ্চা বড় হচ্ছে দেখতে যদি অসাধ্য না লাগে, হোক না একটার পর একটা। এই নিয়ে আমার 13 বার গর্ব হলো। বয়স আপনার চেয়ে বড় হব না দিদি। যেন কথার শেষে হঠাৎ একটা দীর্ঘ নিঃশ্বাস শুনল রুচি। চমকে নবপরিচিতার মুখের দিকে তাকিয়ে দেখল সত্যি সেখানে হাসি নিভে গেছে। মেঘলা আকাশের মতো মুখখানা করুণ, থমথমে। আপনি বসুন। এই এতক্ষণ পর রুচি যেচে আলাপ করতে আসা ভদ্রমহিলাকে বসতে বলল। না দিদি, বসবো না, নিয়ে এলাম ভিজা কাপড় পরনে। দেখা গেল সেসব ভাবনা, ধরা বাঁধা সৌজন্যতার পালিশ রক্ষার মাথা ব্যথা বিধু মাস্টারের স্ত্রীর তিলমাত্র নেই। সহজ ঠান্ডা হাসি হেসে মুখের গুমোট মেঘটা কাটিয়ে দিয়ে বলল, দিদির ওই একটি মেয়েই বুঝি? 7 বছরে পা দেবে দেখে বেশ মনে হলো। আর বুঝি চান না? রুচি গম্ভীর হয়ে চুপ করে রইল। এবার যেন লক্ষ্মীমণি একটু সতর্ক হল এবং সেভাবেই আলাপটা গড়াতে দিলে। খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার? হ্যাঁ। রুচি মাথা নাড়ল এবং চুপ করে রইল। কর্তা আপিসে বেরোলেন বুঝি? হ্যাঁ। রুচি মিথ্যা কথাই বলল। আপনাদের রেশন কার্ড করিয়েছেন? না। রুচি বলল, এদিকে শুনেছি ব্ল্যাকে খুব চাল পাওয়া যাচ্ছে। জানি না দিদি। আলাপটা বড় বেশি ঘষা মাজা। পরিচয়ের মধ্যে ফাঁক রাখতে চাইছে অনুমান করে লক্ষ্মীমণি চেহারা কেমন অপ্রসন্ন করে তুলল। মাস্টার মানুষ, সরল সিধা লোক, ব্ল্যাক ফ্ল্যাক জানেও না, যাবেও না এই পথে। ঠিকা ঝিকে পাকা ঝি নাম লিখিয়ে 10খানা রেশন কার্ড করিয়েছি। ঠিকে ঝিও অবশ্য বেশি দিন রাখতে পারলাম না দিদি, একলা হাতে এখন সব করি। তা কি বলছিলাম? হ্যাঁ, রেশন। না, ব্ল্যাক কেন? 10খানা কার্ডের সব চাল আনলে আমার সংসার খেয়ে তুষ্ট থাকে। কর্তা নিয়মের বাইরে পা বাড়ান না। সেই 10খানা কার্ডের সব চাল কেনবার টাকা কি আমাদের মতো গরিব ঘরের লোকের সবসময় থাকে দিদি? 2 হপ্তা পুরো রেশন আনি, 2 হপ্তা অর্ধেক। তাই তো বলছি, খুব কাজের কথা দিয়ে আলাপটা আরম্ভ করেছিলাম দিদি। খুব বেঁচে গেছেন। আমাদের মতো লোভী বেড়াল নন যে ভাজা খাবার আশায় আশায় বারবার গরম কড়াইয়ের দিকে জিভ বাড়াবেন আর জিভ পুড়িয়ে কালো করবেন। স্বামী স্ত্রীর জীবন কি আর সুধার ভাণ্ডার আছে দিদি? পোড়া যুদ্ধের আগুন লেগে সেই যে হাঁড়ি গরম হয়ে আছে, আর ঠান্ডা হচ্ছে না। ছেলে মেয়ে কম থাকলে বা ছেলে মেয়ে না থাকলে ঘর দুয়ার ঝলমল করে। কত ভালো লাগে দেখতে, জামা কাপড়, জুতো, গামছা, বাসন কোসন, বিছানা পাটি। কি নাম আপনার খুকুর? হ্যাঁ, মঞ্জু। খুকির বাবাকে তখন ডাকতে শুনলাম। একটু থেমে লক্ষ্মীমণি বলল, খুকির বাবা কোন আপিসে চাকরি করেন দিদি? রুচি একটা মিথ্যে আপিসের নাম বলল ও চুপ করে রইল। খুব বেশি না, তবু খানিকটা সতর্কভাবে পা বাড়াবার মতন করে লক্ষ্মীমণি বলল, আমাদের কর্তা আর আপনার কর্তা বয়সে খুব বেশি কম হবে না। তখন আমার বড় মেয়ের কামিজটায় সাবান মাখাতে পাতকুয়ায় যেতে যেতে দেখলাম একটা আধটা চুল পেকেছে কানের ধারে। কেমন দিদি, আপনার ওর বয়স 35-এর ওপরে গেছে? খুব ভুল আন্দাজ করলাম কি? শিবনাথের বয়স যথার্থ আন্দাজ করতে কৃতকার্য হয়েছে আশ্বাস দিয়ে যেন একটু করুণা করেই রুচি মহিলাকে প্রশ্ন করল, কোন হসপিটালে যাচ্ছেন? ধারের কাছে রাত বেরাতে বেড খালি পাওয়ার সুবিধা আছে তো? থা দিদি, থাকেই। এবার গাল ভরা হাসি হেসে লক্ষ্মীমণি আন্দাজে ঢিল ছোঁড়ার মতন হঠাৎ মুহুর্মুহু 2-3 বার রুচির আপাতমস্তক নিরীক্ষণ করল। পরে যেন কিছুটা হতাশ হয়ে বলল, না থাকলেও ওরা করে দেয়। কংগ্রেসের আমলে আমার তো মনে হয় দিদি ওই একটা বিষয় সুবিধে হয়েছে, ফেরায় না কাউকে। খাট খালি না থাক, মেঝেতে শুতে দেবে। দেশি লোক এখন সব হাসপাতালে হাসপাতালে কাজ করে। নার্স 14 আনা বাঙালি মেয়ে। মার ব্যথা বোনের ব্যথা ওরা বোঝে। মাছ দেয় না এখন আর,
তবু পেট ভরে 3 দিন বিউলির ডাল পুঁই শাক খাওয়ায়। গরিব দেশ, পারবে কোথায় মাছ মাংস খাওয়াতে? শুনি তো বলা বলি করে সব, আর 3 দিনেই খালাস দেয়। তা দিদি, আমার তো মনে হয় ভালো করে ওটা। 7 দিন ধরে রাখলে আমাদের মতো লোকের সংসারে এদিকে কি হতো? আমার রানী যখন হয়, মমতা 7 বছরের, ও পারে নিচের ছোট ছোট 5টা ভাই বোনকে সামলাতে? তবু তো কর্তা 7 দিনই স্কুল ছুটি নিল, নিজের হাতে রাঁধলো, বাড়লো, অজয়কে, শশাঙ্ককে, হিরণকে, নীলিমাকে রোজ দুপুরবেলা নাওয়ালো, খাওয়ালো, নিজে ঘুমিয়ে ওদের ঘুম পাড়ালো। রাত্রে পারেনি, রাতে টিউশনি ছিল, তখন মমতা একলা হাতে সব করেছে, গুছিয়েছে। এদিক থেকে আমি সুখী দিদি। বরং কর্তা যদি আর কটা দিন বেশি ছুটি পেত, দিন 15 হাসপাতালে পড়ে থাকতেও আমার খারাপ লাগতো না। আহ, চারদিকে খালি ট্যাঁ 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 ট্যাঁ, সে এক মজা দিদি, সেই এক দৃশ্য। আর নার্সের ধমক, চুপ করান শিশুকে, বাচ্চা সামলান। শিশু পেটে নেই, আপনারা এখন মনে রাখবেন। হাত পা অসাবধানে নাড়াচাড়া করলে, হুঁশ না রেখে ঘুমুলে শিশুর কি অবস্থা হয় কাল সকালে উঠে দেখবেন। চ্যাপটা হয়ে দলা পাকিয়ে একেবারে আমসি। বলে হঠাৎ খিলখিল করে হাসতে হাসতে প্রায় রুচির গায়ের উপর ঢলে পড়ে লক্ষ্মীমণি। কিন্তু রুচি তা হতে দিলে না, খাট ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। তার কারণও ছিল, ঘরে আর 2টি মেয়ে এসে ঢুকেছে, কমলা আর প্রীতির ছোট বিথি। দুজনকে দেখে লক্ষ্মীমণিরও হাসি এবং কথা হঠাৎ বন্ধ হয়ে গেল। আমরা শুনেছি, আর চুপ থাকছেন কেন? যেন চোখ বড় করে কমলা নার্স বিধু মাস্টারের স্ত্রীকে শাসালো। কেবল হাসপাতাল আর হাসপাতালের গল্প, ছেলে হওয়া আর বাচ্চা হওয়ার ঘ্যান ঘ্যানানি। বাপ রে বাপ, হাসপাতালে গিয়ে গিয়ে আর স্বাদ মেটে না। বিথি ঠিক শাসালো না, খোঁচা দিলে। মেয়েটিকে দেখে রুচির মনে হলো 19-20 হবে বয়স। পরনের কাপড়টা একটু ময়লা, কিন্তু তা হলেও বেশ টেনে টুনে ঘুরিয়ে পড়া। সবুজ আঁচলটা পিঠ থেকে আলগা হয়ে কাঁচা কচি ধানের ছড়ার মতো ঝুলছে, যেন আঁচল ঝুলিয়ে কথা কওয়াতেই ওর আনন্দ। তাই কথার সঙ্গে কোমরটা ঈষৎ আন্দোলিত করছিল মেয়েটি, খুব মৃদুভাবে, প্রায় দেখা যায় না মতন করে। রুচি দেখল, বিধু মাস্টারের স্ত্রী দেখল না। কেননা বিথির কথার খোঁচায় লক্ষ্মীমণি সেই যে মাটির দিকে চোখ নামালো, আর চোখ তুলতে পারলে না। আপনাদের মতো মূর্খ মায়েরা এখনো অনেক অনেক আছেন বলে এ যাত্রা আজ ভালো হাতে ডুবছে। আজ ভারত স্বাধীন হয়েছে, স্বাধীন দেশ। গলা ফাটিয়ে চিৎকার করলে কি হবে? 20তে পা দিতে 6টির মা হওয়া, ছি! বলতে বলতে বিথি নিজেই লক্ষ্মীমণির কাছ থেকে 3 হাত দূরে, অর্থাৎ টিনের বেড়াটা ঘেঁষে দাঁড়ালো, একটা ক্যালেন্ডারের সঙ্গে গাল ঠেকিয়ে। বিথির বাড়াবাড়ি, এটা বেশি পাকামি। কমলা একটু ধমকের সুরে বলল, শত হলেও তিনি তোর মায়ের বয়সী, তোর মা আর লক্ষ্মীদির সমান হবে। কথাটা বলে ফেলেই অবশ্য কমলা ঠোঁট টিপে হাসে, আর আর চোখে লক্ষ্মীমণিকে একবার দেখে রুচির দিকে তাকায়। কিন্তু রুচি গম্ভীর। রুচি লক্ষ্য করল লক্ষ্মীমণির মুখ পাংশু হয়ে গেছে। মহিলার জন্য রুচির কেমন কষ্ট হলো। একটু পর তিনি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেলেন। আহা, সেজন্য কি আমরা মাকে কম কথা শোনাই? ভুরু উঁচিয়ে ঠোঁট বেঁকিয়ে বিথি তখন কমলাকে বলছি, দিদি আর আমি রাত দিন বলছি, কি দরকার ছিল আমাদের এতগুলো ভাই বোন দিয়ে? কি লাভ হলো 4 গন্ডা ছেলে মেয়ে সংসারে এনে? গায়ে কাপড় নেই, পেট ভরে খেতে পাচ্ছে না, এসব মূর্খতা ছাড়া আর কিছু না। এবার কমলাও গম্ভীর। একটু চুপ করে থেকে বিথি বলল, যাকগে, আমার কাজের কি করলে কমলাদি, বলো। সেজন্যই তোমাকে ডেকে নিয়ে এলাম। মার সঙ্গে আজ সকালেও খুব ঝগড়া করলাম। কেন? কমলা বিথির চোখে চোখ রাখল। দিদি যে টাকা ঘরে আনে তাতে 13 দিনের বেশি চলে না, তারপর থেকে সারা গোষ্ঠীর উপোস চলে। মা বলছিল আমাকে একটা কাজে ঢুকে পড়তে। বললাম ট্রেনিংয়ে আছি, আর 4 মাস বাকি আছে। কিন্তু ওই যে বলে, রাঁধতে সয় বাড়তে সয় না, আমাদের অবস্থা তাই। 4 মাস অপেক্ষা করার উপায় নেই। মার ইচ্ছা আজই আমি কোনো আপিস টাপিসে ঢুকে পড়ি। কেন প্রীতি পারলে না তোকে ওর অফিসে ঢোকাতে?
অনেক দিন তো টেলিফোনে আছে। টেলিফোনে শিগগির ছাঁটাই আরম্ভ হবে, শোনুনি বুঝি? এখন আর নতুন লোক নিচ্ছে না। তাছাড়া বিথি হঠাৎ থামল। কি বল? আমি ম্যাট্রিক পাস নই, তুমি জানো। সেজন্যেই আরো বেশি অসুবিধা হচ্ছে। আপিসে ঢুকতে কি আর আমি কম চেষ্টা করছি? মা সেসব জানে না, বাড়িতে বসে থাকে, দেখে না। ভাবলাম এমনি যখন সময় যাচ্ছে, তার চেয়ে বিনি পয়সায় গুরু ট্রেনিংটা নিয়ে রাখি। টাইপরাইটিং শিখতে পারতাম, কিন্তু তা শিখতে পয়সা লাগে। কত আর পয়সা লাগে? কথাটা বলতে বলতে কমলা থেমে গেল। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, দেখি, আমি তোর জন্য চেষ্টা করছি, সুবিধা হচ্ছে কোথায়? যেন হঠাৎ প্রসঙ্গটা চাপা দিতে কমলা রুচির দিকে তাকিয়ে অল্প হাসল। আপনার আজ ছুটি? রুচি মাথা নাড়ল। খাওয়া দাওয়া শেষ? রুচি মৃদু হেসে ঘাড় নেড়ে বলল, বসুন। কিন্তু কমলা বসল না, ঘুরে ঘুরে ঘরের জিনিসপত্র দেখতে লাগলো। ও, আপনিও এই সাবান গায়ে মাখেন? ঘরে সেলফ নেই, একটা কাঠের বাক্সের ওপর পুরনো খবরের কাগজ বিছিয়ে রুচি তেলটা, সাবানের কেসটা কোনো রকমে রাখতে পেরেছে। কমলা সেই বাক্সটার সামনে দাঁড়িয়ে, বিথিও সরে গিয়ে সেখানে দাঁড়ায়। কি সাবান? বিথি কেসটার দিকে হাত বাড়ায়। কমলা বলল, অনেক দাম একটা কেকের। তোমাদের এই খালপাড়ের দোকানে এসব পাবে না। এমন সুর করে কথাটা বলল কমলা, এবং ভুর্গ চোখের এমন ক্ষুরোধার ভঙ্গি করল যে এই সম্পর্কে আর কোনো প্রশ্ন করতেই যেন বিথি সাহস পেলে না। কমলা রুচির দিকে চোখ ফেরালো। যাকগে, আপনার সঙ্গে আমার অন্তত একটা দিকের রুচির মিল আছে। সত্যি আছি বটে এ বাড়িতে, কিন্তু ওই এক প্রীতি ছাড়া কারো সঙ্গে মিশবো, দুদণ্ড বসে কথা বলবো, এমন মানুষ পাই না। লো টেস্ট, বুঝলেন? ভয়ানক লো টেস্ট এখানকার মানুষের। ইচ্ছে করে না কারোর সঙ্গে কথা বলি। রুচি অবশ্য তখনও সাবানটার কথা ভাবছিল। এটা ওরা এখানে এসে কেনেনি। কবে মুক্তারাম বাবু স্ট্রিটে থাকতে এক বাক্স পিয়ার সোপ কিনে এনেছিল শিবনাথ। তখনও চাকরি ছিল, দুটো অনেকদিন আগে শেষ হয়ে গেছে। কৃপণের ধনের মতো রুচি একটা কেক ট্রাঙ্কের তলায় লুকিয়ে রেখেছিল, তারপর একদিন ভুলে গেছে। ওর মনেই ছিল না। সব ভালো ভালো জিনিস বিক্রি করে হাতছাড়া করে খুইয়ে ফেললেও এমন একটা সম্পত্তি তার ঘরে এখনো আছে যে এই বাড়ির লোকেরা দেখলে অবাক হয়ে যাবে। বাক্স প্যাঁটরা নাড়াচাড়া করতে গিয়ে পরশুদিন এটা বেরিয়ে পড়েছে। দেখে রুচি যত খুশি হয়নি, শিবনাথ হয়েছে তার চতুর্গুণ। তৎক্ষণাৎ ওটা যেন সন্দেশ পেয়েছে, রুচির হাত থেকে কেড়ে নিয়ে শিবনাথ নিজের কেসে পুড়েছে। সাবান দেখে কমলা হঠাৎ খুশি হওয়ায় রুচির এখন সেই কথা মনে পড়ল। ওই যে বলে, পাকে থাকি তবু পাখায় তা আটকাতে দিই না। সেই হাঁসের মতন কোনো রকমে এই বস্তিতে বেঁচে আছি আর কি। কথার শেষে কমলা খিলখিল হাসল। রুচি চুপ। অবাক হলো সে ভেবে, তবু কেন কমলা দিনের পর দিন এখানে আছে? কি উদ্দেশ্য? আর কোথাও ভালোভাবে বাস করার সংস্থান ওর আছে যখন। কিন্তু কমলা যেমন তার কারণ বলে না, বলবে না কাউকে। রুচিও সে প্রশ্ন করা থেকে নিবৃত্ত রইল। ঘরে ডিসইনফেক্ট্যান্ট মানে ফিনাইল, লাইজল কিছু রেখেছেন তো? ফ্লিট আছে? হ্যাঁ, রুচি সংক্ষেপে উত্তর করল। উহ, মাছি, কি ভীষণ মাছি এখানে, আপনি কল্পনাও করতে পারবেন না। একটু গরম পড়লে দেখবেন আলপিনটা রাখবার জায়গা থাকবে না কোথাও। মেঝে বারান্দা যেন মাছি দিয়ে বুনে রাখা হয়েছে এমন, তেমনি মশা। রাত বলে রাত, দিনের বেলায় কামড়ে গায়ের চামড়া ঝাঁঝরা করে দেয়। বাপ! সেই জন্যেই আমি যেদিন হাসপাতালে ডিউটি না থাকে ও ঘরে থাকি না, বেরিয়ে যাই। তাই বলে বেলেঘাটা চিংড়িঘাটায় কি আর থাকি? কলকাতায় চলে যাই, ফুটপাতে ঘুরি। শহরের ফুটপাতেও একটা চার্ম আছে, কি বলেন? কমলা আবার খিলখিল করে হাসল। রুচি হ্যাঁ না কিছু বলল না। গম্ভীর প্রকৃতির মানুষিনী, যেন টের পেয়ে কমলা একটু দমে গেল। কেবল মশা মাছি? গরমের দিনে টিন তেতে কি অবস্থা হয় বৌদিকে একবার বলে রাখো। বিথিও হাসে। হ্যাঁ, টিকটিকি আরশোলাগুলো পর্যন্ত টিকতে পারে না।
কিছু পালিয়ে যায়, বাকিগুলো গরমে ভাজা হয়, ঝুরঝুর করে পড়ে মাথায় ঘাড়ে। রুচি এবার বিষণ্ণ একটু হাসল। আবহাওয়া তরল হয়ে এসেছে টের পেয়ে বিতি হুট করে কথাটা তুলল। এখানে হালে মেয়েদের একটা সমিতি করা হয়েছে, দীপালি সংঘের নাম। বিথি সম্পাদিকা, আগে তার বড় বোন প্রীতি ছিল, কিন্তু টেলিফোনের চাকরিতে ঢুকে ও আর সময় পাচ্ছে না বলে বিতি এখন ওটার দেখাশোনা করছে। বড় মেয়েতে খুব বেশি নেই, ছোট মেয়েদের নিয়েই মুখ্যত এই সমিতি। নাচ গান, সূচের কাজ, রান্না, রুগীর সেবা ইত্যাদি সবকিছুই একটু একটু করে শেখানো হয়। কিছু বই রাখা হয়েছে, একখানা মাসিক পত্রিকা, একটা সাপ্তাহিক এবং একখানা বাংলা দৈনিক কাগজ রাখা হচ্ছে। প্রেসিডেন্ট পারিজাত বাবুর স্ত্রী শ্রীমতী দীপ্তি রায়। কমলা বলল, আমার মনে হয় এ ধরনের সমিতি সঙ্গ হওয়া খারাপ না। বড়দের মন বিষিয়ে গেছে, কিন্তু যারা কচি, যাদের মন এখনো বরফের মতো সাদা, ছাপ পড়েনি কিছু, হোক না ধনী হোক গরিব, একসঙ্গে এক জায়গায় এসে মিশতে পারলে পরস্পরের ব্যবধানটা অনায়াসে ভুলে যায়। বিথির বোন কুমকুমের গায়ে সুতির জামা, আর পাড়ার নিবারণ ঘোষের মেয়ে চম্পার গায়ে সিল্ক। এটা তখনকার মতো, যতক্ষণ সমিতির উঠোনে ছুটোছুটি করে ওরা কানামাছি খেলে মনে রাখে না। পারিজাত একটু দাম্ভিক, কিন্তু দীপ্তি চমৎকার মানুষ, মিশুক, অমায়িক, অহংকার নেই। এই ধরনের একটা সমিতি এ পাড়ায় গড়ে উঠেছে শুনে নিজে থেকে ভালো টাকা চাঁদা দিয়েছে। এই বছরের জন্য দীপ্তিকে প্রেসিডেন্ট করা হয়েছে। আমাকে কি করতে হবে? কমলার দিকে মুখ ফিরিয়ে রুচি প্রশ্ন করল। মানে কোনো বাধ্যবাধকতা, জোর জুলুম নেই। যার যতটুকুন খুশি, যার যতটুকুন সামর্থ্য সাহায্য করলেই আমরা সন্তুষ্ট হই। বলা শেষ করে বিথি পিঠের আঁচলটা আন্দোলিত করে হাত দিয়ে কপালের চুল পেছনে ঠেলে দিল। 8 আনা 1 টাকা যা খুশি আপনি দিতে পারেন, 20-50 দিলেও যে ওরা খুব পেয়ে গেছে বলে লাফাবে তা নয়। কমলা রুচিকে বোঝালো, কেননা টাকাটা ততটা না যতটা আপনার সদিচ্ছা ও সহানুভূতির ভিখিরি ওরা। অবশ্য এখনই আপনাকে যে দিতে হবে তা নয়, সবে তো কাল এলেন, জানিয়ে রাখলাম। কমলাদিকে ধরে নিয়ে এসে আপনার সঙ্গে পরিচয় করলাম। বিথির চোখে চোখ রেখে রুচি বলল, বেশ, আমি সাধ্যমতো সাহায্য করব। আমার পুরো সহানুভূতি আছে আপনাদের সমিতির প্রতি। কমলার হাত ধরে বিথি বেরিয়ে গেল। রুচি হালকা নিঃশ্বাস ফেলল। না, এখানকার সবটাই মাছি, মশা, নোংরা, বছর বছর সন্তানের জন্ম দেওয়া, দারিদ্র, কলহ, নিন্দা, পরশ্রী কাতরতায় ভরা নয়। আলো আছে, আলোর একটা শিখা যেন কতক্ষণের জন্যে চোখের সামনে তুলে ধরে গেল 6 নম্বর ঘরের মেয়েটি। বিথির গায়ের ময়লা রং, বেশভূষার মলিনতা সত্ত্বেও ওর চোখের উজ্জ্বল দীপ্তি, ভ্রুরেখার উদ্ধত গরিমা বেশ কিছুক্ষণের জন্য রুচির চোখের সামনে ভাসতে লাগল। শিক্ষা, সুযোগ, যত্ন, স্নেহ পেলে আরো ভালো হতো, একটা কিছু করতে পারত ওই মেয়ে, মনে মনে বলল রুচি। কিন্তু একটু পর তার এই বিমুগ্ধ ভাব কেটে গেল। শুনল কোন ঘরে কে চিৎকার করছে, আর একজোর কাঁদছে যেন। রুচি কান খাড়া করল। মুখ পুরি, মার বৈশী, তাকে অসম্মান করতে পারিস তুই? আমি স্বপ্নেও ভাবতে পারি না। এই কি তোর সমিতির শিক্ষা? না না, এসব হবে না। সেই জন্যই বলছি, একটা কিছুতে তুমি ঢুকে পড়ো। গরিব মানুষ আমি, ঘরে পয়সা আসা নিয়ে কথা। তোমার ভাই বোন উপোস আধপেটা খেয়ে দিন কাটায়, আর ওদিকে পারিজাতের স্ত্রীর সঙ্গে ঘুরে কেবলই সমিতি করবে, নাচ গান নিয়ে মেতে থাকবে, হতে দেব না। ছি ছি, এত ভালো মানুষ লক্ষ্মীদি, তাকে তুই এইসব কি বলেছিস? হ্যাঁ? ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল একজন। রুচি অনেকক্ষণ কান পেতে থেকেও বুঝল না এই কান্না লক্ষ্মীমণির না বিথির। বাইরে একটা কাক ডাকছিল। কাদের ঘরে এখনো উনুন জ্বলছে, নতুন করে কয়লা দিয়েছে যেন আবার। রাশি রাশি ধোঁয়া ঢুকছে জানলা দিয়ে। রুচি জানলা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল। আজ এ পর্যন্তই। উপন্যাসের 4র্থ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।